লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি তো জানোই আমার জীবনে একটা সময় ছিল যখন আমার মনের অবস্থা বোঝার মতো কেউ ছিল না। এমনকি আমার খুব কাছের বন্ধুরাও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সবাই আমাকে উপেক্ষা করে গেছিল। কেউ আমাকে ভরসা করেনি, কেউ পাশে থাকেনি। তার কারণ কি জানো? কারণটা হলো আমি একজন ট্যাক্সি চালক। আমি ট্যাক্সি চালাই। আর সেদিন আমি বুঝেছিলাম আসলে আমার বন্ধু বলে এই পৃথিবীতে কেউ নেই। একমাত্র আমার বন্ধু যদি কেউ থেকে থাকে, বাহনদেব হচ্ছে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয় বন্ধু। আর ওই বাহনদেব কি শুধু আমার রোজগারের উপায়? আমি কি শুধুমাত্র ওর ওপর ভরসা করে যে সংসার চালাবো বলে? তা তো নয়। ও আমার জীবনের অনেক সুখ, দুঃখ, যন্ত্রণা, এই সব কিছুর সাক্ষী। মনে আছে টুকাই বাবু, সেদিন যখন ছোট দাদু অসুস্থ হয়ে পড়েছিল, তখন এই বাহনদেব ছিল বলে কিন্তু ছোট দাদুকে হসপিটালে নিয়ে যেতে পেরেছিলাম, বাঁচাতে পেরেছিলাম। তারপরে পাড়ার সেরা বৌমা প্রতিযোগিতাতে যখন এই সিলিন্ডারটা ব্লাস্ট করলো, পাড়ার লোকেদের আমি কি করে নিয়ে যেতাম যদি বাহনদেব না থাকতো? আমাদের দার্জিলিং যাওয়ার দিন যখন সমর কাকা আমাদের উপর লোক দিয়ে অ্যাটাক করিয়েছিল, তখন তো বাহনদেব ছিল বলেই আমি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে পেরেছিলাম টুকাই বাবু। এত ঘটনা আছে, কিছুতেই শেষ হবে না, জানো তো। আমাদের জীবনের সবকিছুর সঙ্গে কিরকম জড়িয়ে গেছে এই বাহনদেব। ঠিক বিমলের সঙ্গে জগদ্দল যেরকম, আমার সঙ্গে এই বাহনদেবের বন্ধুত্বটাও সেরকমই। বাবু, আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, সেদিন যখন আমাকে গুন্ডারা তাড়া করেছিল, বাহনদেবী তো ছিল যে আমায় বাঁচাতে তোমাকে সাহায্য করেছিল। বাহনদেবে করেই তো তুমি গুন্ডাদেরকে জব্দ করেছিলে, মনে আছে? আমার তো তোমাকে একটা কথা বলাই হয়নি টুকাই বাবু। তুমি জানো, আমার ছোট থেকেই না খুব ইয়েলো ট্যাক্সির উপর ফ্যাসিনেশন ছিল। আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম, তুমি হলুদ ট্যাক্সিতে আছো, আমার যে কি ভালো লেগেছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো যাকে বলে আমি বাহনদেবের প্রেমেই পড়েছিলাম। হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন কি, এমনকি আমার তোমার কাছে ড্রাইভিং শেখারও একটাই উদ্দেশ্য ছিল, এই বাহনদেবের সাথে দেখা করবো। আমার ক্রাশ, আমার ফার্স্ট লাভ কিন্তু বাহনদেব। মনে আছে আমার একবার বাহনদেবকে এই কথায় আমি খাটারা বলেছিলাম বলে তুমি কিরকম রেগে গেছিলে। আপনি যে এটাকে বাজে গাড়ি বলছেন, এই বাজে গাড়িটার জন্যই আমার এবং আমার পরিবার খেতে পায়। আমার বিপদের দিনে যখন আমার পাশ থেকে সবাই চলে গিয়েছিল, তখন শুধুমাত্র ওই আমার সঙ্গে ছিল। মনে আবার থাকবে না? তারপরের দিন তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরে আবার নিজের হাতেই সাজিয়ে দিয়েছিলে আমার ওই বাহনদেবকে।
কিছু। এই বাহনদেব আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, জীবনের জীবনের মানে শিখিয়েছে আমাকে এই বাহনদেব। কিভাবে একটা বন্ধুর বিপদে আপদে নীরবে তার পাশে থেকে যেতে হয় শিখিয়েছে আমাকে ওই বাহনদেব। কখনো কোনোদিন একটা কথা না বলে চিরটা কাল আমার সঙ্গে থেকে গেছে, আর বিনিময়ে কিচ্ছু চাইনি। আমার মনে হয় যদি বাহনদেবটা না থাকতো তাহলে বোধহয় আমাদের জীবনে অনেক কিছুই পাওয়া হতো না। রাতের কলকাতা দেখা, শহরের শিরায় উপশিরায় ঘুরে বেড়ানো, তোমার সঙ্গে কাটানো কত কত মুহূর্তের নীরব সাক্ষী এই বাহনদেব, আমার একমাত্র বন্ধু বাহনদেব সরকার। তোরা এবার কিছু মুখে দে, কতক্ষণ ধরে না খেয়ে থাকবি? মা প্লিজ ছাড়ো না, ভালো লাগছে না কিছু। বাপ্পা, ওরা কোথায় গো? ওরা দুজন বাহনদেবের কাছেই আছে, আজ আর আসবে না, সারা রাত বাহনদেবের সঙ্গেই থাকবে। জানি তো, মিছি মিছি তোমায় পাঠালাম, ওদের আনা যায় কখনো? ওদের তো সব কিছু ছিল ওই বাহনদেব, ওদের আশা, স্বপ্ন, ওদের বন্ধু, এমনকি ওদের দুজনের ভালোবাসা পর্যন্ত ওই বাহনদেবকে ঘিরে। আজ সেই বাহনদেব আমাদের সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে গেল। একদিন আমি বাহনদেবকে বিক্রি করে দিতে চেয়েছিলাম, যে অন্যায়ের শাস্তি আজ পাচ্ছি। বাহনদেব সারা জীবন বন্ধুর মতো আমাদের পাশে থেকেছে, আমাদের সবার পাশে থেকেছে মা বাবুলার দয়া। ও তো এই পরিবারেরই একজন, ওটা শুধু একটা গাড়ি নয়, ওই সরকার বাড়ির ছেলে বাহনদেব সরকার। ওই বাহনদেবকে নিয়ে আমিও তো অনেক মাথা গরম করেছি, নিজে হাতে করে ওই ট্যাক্সিটাকে দিয়ে এসেছিলাম সামান্য কটা টাকার জন্য। আজ ওই ছেলে মেয়ে দুটোর কষ্ট দেখলে বোঝা যায় কত ভালোবাসা জড়িয়েছিল ওই চার চাকার সঙ্গে। মলি, তুমি ঠিকই বলেছ, বাহনদেব আমাদের পরিবারই একজন। ওই বাহনদেবের ভালোবাসায় তো আমাদের মাথার উপরে ছাদ, দুবেলা দুটো অন্ন। বাহনদেব আমাদের ছেড়ে চলে গেল, রাখতে পারলাম না বৌদি। আমি তো এটাই বুঝতে পারছি না যে দাদাভাইকে আমরা সবাই মিলে কিভাবে ফেস করব। তুমি আমাদের বাহনদেব না মনে হচ্ছে, দেখো ঠিক কি হয়েছে আমাদের টুকাই বাবু? হ্যাঁ, কি হয়েছে বাহনদেবের? কিচ্ছু হয়নি ওর। কেন এরকম করছো তুমি? আরে বাবা, ও একদম ফিট আছে, একদম ঠিক আছে।
দেখবে না দুদিন পর থেকে আবার ঠিক হয়ে যাবে, আবার দেখবে শাঁ শাঁ করে দৌড়চ্ছে। ওর কিছু হতে পারে না টুকাই বাবু। আরে বাউনদেব বলো না টুকাই বাবুকে, কিরকম বাচ্চাদের মতো কাঁদছে। তুমি তো বাচ্চাদেরকে পড়াও, তাহলে তুমি কেন এরকম বাচ্চাদের মতো জ্ঞান জ্ঞান করছো? একটা সিম্পল কথা বলো, একটা সিম্পল কথা বলো। আমাদের কি লাগে না, নাকি আমরা অসুস্থ হই না, নাকি আমরা অসুস্থ হলে ভাবি যে আমরা কোনদিন সুস্থই হব না? ও সেরকম অসুস্থ হয়ে পড়েছে। টুকাই বাবু লেগে গেলে যেরকম কেটে কেটে যায়, রক্ত পড়ে, আবার তো প্রপার ট্রিটমেন্ট করলে সবকিছু ঠিকঠাকও হয়ে যায়। ও সেরকম ঠিক হয়ে যাবে। আরে বাবা তুমি দেখো না, ও আবার আগের মতো দৌড়বে, ওর কিছু হতে পারে না। আরে ও আমাদের বাউনদেব, ও কি জেসে নাকি যে একটু কিছুতে কাহিল হয়ে যাবে? আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি আমার সাথে ওঠো, এসো এসো না, এসো এসো। এই দেখো দেখো বাউনদেব কি বলছে, দেখো। এসো এসো তারা। দেখেছো টুকাই বাবু, দেখো বাউনদেব কি বলছে। বাউনদেব বলছো আগের থেকে আরো অনেক বেশি সুন্দর হয়ে ফিরে আসবে। তুমি খামোখা কাঁদছো টুকাই বাবু, আমি বলছি বাউনদেবকে তোমায় বোঝাতে। কি আরে তোমরা এরকম দাঁড়িয়ে থেকে কেন কাঁদছো? ও বাউনদেব এদেরকে কেউ বোঝাও প্লিজ। আরে তুমি বড়, তোমার কিছু হয়নি, তুমি বাউনদেব, তুমি টুকাই বাবুর বাউনদেব। আমি জানি উর্মি, তুমি নিজের মনকে শক্ত করে আমাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করছো আসলে, কিন্তু তা মনে হয় আর সম্ভব নয়। বাউনদেব মনে হচ্ছে আর ফিরবে না কোনোদিন, চলেই গেল আমাদের ছেড়ে। কাল সারা রাত দুজনে মিলে জেগেছিলিস, স্নেহা কর। দুপুরের পর থেকে কিচ্ছু খাসনি তোরা। এরকম করলে চলবে বলতো? ভালো লাগছে না মা। কি ভালো লাগছে না? দেখ, যা হওয়ার তা তো হয়ে গেছে, আমাদের হাতে তো কিছু নেই। এখন নতুন করে সবকিছু শুরু করতে হবে। আর ভাবিস না এসব। আমি যে কি করবো না কিচ্ছু বুঝে উঠতে পারছি না, জানো তো। উর্মি, কারা যেন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ও মাই কি, এসো এসো। তোমরা? আমাদেরও মনটা একদম ভালো নেই গো উর্মিদি। আসলে ওই যে অভ্যেস হয়ে গেছে বাহনদেবের সাথে গাড়ি চালানো শেখা, তাই আর মনটা ভালো লাগছে না গো দিদি। কিছুতেই মেনে নিতে পারছি না জানো। ওই কয়েকদিনেই তো আমাদের আত্মীয় হয়ে গেছিল, তাই না? আচ্ছা তোমরা কেন এরকম করছো বলো তো? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আবার সব আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। দেখবে আমাদের অ্যাপ ক্যাপ যখন খুলে যাবে সব ঠিক হয়ে যাবে। কি টুকাই বাবু, তাই না? হ্যাঁ, তাই আশা করা যায়। আচ্ছা, তুমি আগের দিনও বলেছিলে আর আজও বললে, এই অ্যাপ ক্যাপটা কি গো? আমিও না ঠিক জানি না গো দিদি, আমাদের একটু বুঝিয়ে দেবে? এই তো মাস্টারমশাই এখানেই দাঁড়িয়ে আছে। মাস্টারমশাই তোদের বুঝিয়ে দিন তো। শুধু ওরা কেন, আমিও বুঝতে চাই ভালো করে। দেখো, আমরা ট্যাক্সি নিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে কেন যাই? প্যাসেঞ্জারের জন্য। কিন্তু ওখানে গিয়ে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয় প্যাসেঞ্জারের জন্য, এবং তারপরেও যদি আমরা প্যাসেঞ্জার পেয়েও যাই তখন আমরা কি করি, প্যাসেঞ্জারকে নিয়ে তার ডেস্টিনেশনে পৌঁছে দিই। এবার ডেস্টিনেশনে পৌঁছানোর পর সেখানে গিয়েও আমাদের অপেক্ষা করতে হয় পরের প্যাসেঞ্জার পাওয়ার জন্য। যদি পেয়ে যাই ভালো, তা না হলে আবারও সেই অপেক্ষা। তারপর যদি ধরো রাত হয়ে গেল, যখন আমরা গাড়িটা গ্যারেজ করব, তখন সেই বাড়ি আসার পথে আমরা সবসময় চেষ্টা করি বাড়ি আসার সময় ওই রুটের কোনো প্যাসেঞ্জারকে পেতে। বাধ্য হয়ে যদি আমরা না পাই তখন অন্যান্য প্যাসেঞ্জারদের আমাদের না বলতে হয়, ইচ্ছে না থাকার সত্ত্বেও। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ধরা যাক এই কোনো অ্যাপ, মানে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আমাদের কাছে বুকিংটা আসে, তাহলে কি হবে, এই বিজনেসটা অনেক বেশি সিকিউরড হবে। কিরকম? সেটা হচ্ছে, এই যে প্যাসেঞ্জাররা অ্যাপের মাধ্যমে বুকিং করবে, তখন আমাদের কি হবে, এই প্যাসেঞ্জার পাওয়া বা না পাওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা অনেক বেশি নিশ্চিত হতে পারবো। মানে প্যাসেঞ্জাররা তাদের ফোন থেকে অ্যাপের মাধ্যমে বুকিং করবে, আর আমরা যে কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে থাকবো সেই কোম্পানিকে আমাদের ভাড়ার টাকার কিছুটা একটা পার্সেন্টেজ দিয়ে দেব, আর বাকি টাকাটা আমাদের থেকে যাবে। এই হলো ব্যাপার। এবার তাহলে তোমরা বুঝতে পারলে, তোমাদের সবার নিজের নিজের গাড়ি হবে আর তোমরা সেই গাড়ি চালিয়ে রোজগারও করবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার।
আমি কিন্তু এই কথা বাপ্পার মুখে আগে শুনেছি। ও মাঝে মধ্যে চড়ে এরকম গাড়িতে। আজ ব্যাপারটা পরিষ্কার হলো। এত কিছু হবে? কিন্তু দিদি, আমাদের গাড়ি কি করে হবে? আমাদের টাকা কোথায়? কেন, তার জন্য লোন নেওয়া হবে? হ্যাঁ টুকাই বাবু, তুমি একটু দেখো তো, মানে কোনো ঠিকঠাক ফাইন্যান্সিয়াল যার কাছ থেকে আমরা এরকম হেল্প নিতে পারি। দেখো, আমি কি করে লোন অ্যাপ্লাই করব? আমি তো কোনো ফিনান্স কোম্পানিকে চিনি না সেভাবে। अरे टुकाई बाबू, मैं हूं ना। হেই দাদা ভাই, তুই বলতে পারবি আমরা কার কাছে গেলে সাহায্য পেতে পারি? अरे मैं ना আমি বলছি সব বলছি, কিন্তু তার আগে না আমি আমার বাবা মায়ের হয়ে তোদের কাছে ক্ষমা চাইছি। আরে চিচি কি, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করোনি। না টুকাই বাবু, আমার না ভাবতে লজ্জা হয় জানো তো, যে আমি ওদের সন্তান। আমার বাবা মার জন্য তোমাদের সমস্ত আশা স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে গেল। ওরা ইচ্ছে করে তোমাদের প্রাণের প্রিয় বাহনদেবকে নষ্ট করে দিল। তাই আমি চেষ্টা করতে চাই তোমাদের পাশে থাকা, তোমাদের জন্য কিছু করার, প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে, এসব কথা পরে হবে। আমি বরং ভিকির জন্য একটু খাবারের ব্যবস্থা করি। মা, তুমি দেখো, খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। সে বিশ্বাস আমার আছে, আমার প্রত্যেকটা সন্তানের ওপরে। হ্যাঁ, এটা ধরো। এতে কিছু ফিনান্সারের নাম আছে, সবাই খুব এমিনেন্ট গ্রুপ। আমার মেলে ছিল, পেয়ে গেলাম, কাজে লেগে গেল। এই জন্যই বলে জীবনের ধান কিছুই যায় না ফেলা। দাদা ভাই, ওটা ধন। হ্যাঁ ধন, ধান তো তোর ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, আর ধন মানে হচ্ছে সম্পদ। এই ভাই না, শোন না, বলছি যে তুই যখন বুঝতে পেরেই গেছিস যে আমি কি বলতে চাইছি, বাদ দে না, ঠিক আছে। আসল ব্যাপারটা হলো যে আমি তোমাদের পাশে থাকতে চাই। আমার যেটুকু শক্তি আছে সেটা নিয়ে আমি তোমাদের জন্য লড়াই করব, কিন্তু তোমাদের একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? আমার বাবা মাকে জেলে ঢোকাতেই হবে, প্রমিস। দাদা ভাই, এখন এসব কথা বাদ দে। এখন আমাদের একটাই লক্ষ্য, মামনিদের বোঝাতে হবে যে ওরা যেটা ভাবছে ওরা ভুল ভাবছে। ওরা মোটেই আমাদের সর্বশান্ত করতে পারেনি, ওদেরকে ভুল প্রমাণ করতে হবে আমাদের আগে। আর এই যে তোমরা একদম চিন্তা করো না, দেখলে তো টুকাইবাবু লোনের ব্যবস্থা ঠিক করে ফেলেছে, বা দেখবে আমাদের অ্যাপ ক্যাবও চালু হয়ে যাবে। আর আমাদের গাড়ি চালানো শেখার কি হবে? বাহনদেবের কি হবে দিদি? সেটা তোমরা আমার ওপর ছেড়ে দাও। বাহনদেবকে আমি আগের থেকে আরো অনেক বেশি হ্যান্ডসাম করে নিয়ে আসবো, তা না হলে আমার নাম উর্মি সরকার না। নন্দিনী, নন্দিনী, আমি বেরোলাম। শোনো শোনো, এই চলো চলো, আগে বসো বসো। মানে? এ নাও টোস্টার অমলেটটা খেয়ে নাও। তোমায় কে বলেছে সব করতে? কে বলেছে? একই তো তুমি সারা রাত উর্মিদের জন্য জেগেছিলে, ঠিক করে ডিনার পর্যন্ত করনি। কে বলেছে সব করতে? তোমাকে যে বলেছিলাম আমি একটু বেলা অবধি ঘুমোতে, কি হলো এগুলো? ঠিক আছে, এত চিৎকার করছো কেন? আমার শরীর এখন ঠিক আছে। দেখো, এইটুকু তো আমি করতেই পারি, এতটাও শরীর খারাপ নয় আমার। একটু বোঝার চেষ্টা করো না, বলছি যে বানিয়ে যখন ফেলেছে খেয়ে নাও না প্লিজ। তুমি একদম জানো তো, কথা শোনো না, জানো তো। কি হলো কি হলো? কি চাই কি চাই? দাঁড়াও, আমি আনছি। আরে নন্দিনী, নন্দিনী, মোমো চোখ খোল, চোখ খোল মোমো, মোমো চোখ খোল, চোখ খোল মা। এই সুমন, কি হলো? দেখুন না, আমি বারবার বারণ করলাম যে জল আনতে যেতে হবে না, জল আনতে গেল মাথা ঘুরে পড়ে গেল। কি হলো? নন্দিনী, চোখ খোল। এই তো এই তো এই তো চোখ খোল মা, একটু একটু গরম দুধটা খেয়ে নে তো। একটু একটু দুধটা খা। তুই এখন এত বড় হয়ে যাসনি যে আমাদের কথা শুনবি না, বাবা গুলো দয়। খা খা, দুধটুকু খা। যে মা, আমি খাবো না। বলছি তো। নন্দিনী, এখন ঠিক আছো তুমি?
দেখেছিলে বারবার বলেছিলাম যেও না, এত স্ট্রেস কেন নিচ্ছ? দেখলে তো মাথা ঘুরে পড়ে গেলে। ঠিক আছে, চিন্তা করো না, আমি 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 আছি তোমার সাথে আজকে সারাদিন। এরকম কেন করিস? মানে তুমি অফিস যাবে না কেন? প্লিজ প্লিজ সুমন, তুমি অফিস যাও। ওদের মা উর্মি কথা বলো না, উর্মি একটু আমার সাথে থাকুক, তাহলেই হবে। উর্মি তো বেরিয়েছে, দাঁড়া একটা ফোন করি। না না জেমা, ওদেরকে ফোন করতে হবে না, ওরা তো ব্যস্ত আছে, শুধু শুধু ডিস্টার্ব করার দরকার আছে? আমি আছি তো এখানে। এখন একটু ঠিক লাগছে?